আজকে আমার বাচ্চা ডেলিভারির দিন, আর আমার ডেলিভারিও হয়ে গেছে। আমি হাসপাতালের একটা বেঞ্চের উপরে শুয়ে আছি। আমার চোখ পাথরের মতো হয়ে গেছে। এদিকে আমার বাচ্চাকে দেখে লেডি ডাক্তার ভয়ে খুব বাজেভাবে চিৎকার চেঁচামেচি করছেন। তিনি ভয় পেয়ে গেছিলেন, যেটা তিনি জীবনে কখনো পাননি। নার্স তাকে সামলাচ্ছিলেন যে, ডাক্তার ম্যাডাম, আপনি বুকে সাহস আনুন। তিনি বলছিলেন, এই দুনিয়াতে কেমন কেমন মানুষ আছে, এটা কি মানুষের বাচ্চা নাকি? লেডি ডাক্তার খুব বাজেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন, কিন্তু আমার কোনো হেলদোল ছিল না। আমি দূরের দিকে তাকিয়ে জানালার ওপারে একটা লোককে দেখতে পেলাম। আমার চোখ তাকেই দেখছিল, যেন হয় এ আমার জীবন বাঁচাবে, আর না হলে শেষ করে দেবে। হঠাৎ ডাক্তার আমাকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? অবশ্যই তুমি অনেক বড় পাপ করেছো, যার কারণে আজকে তোমার সাথে এই সব কিছু হয়েছে। বলো, কি হয়েছে তোমার সাথে? তুমি কোনো পাপ করেছো? কাকে কষ্ট দিয়েছো তুমি? আমি তার দিকে এক নজরে দেখতে লাগলাম আর বললাম, আমার কাহিনী যদি আপনি শোনেন তাহলে সহ্য করতে পারবেন না। যখন আমি তাকে বললাম যে আমার সাথে কি হয়েছে, তখন তিনি হেঁচকি তুলে তুলে কাঁদতে লাগলেন। কেননা যে আমার সাথে এই খারাপ কাজ করেছিল সে আমার নিজেরই। আমার নাম মিতা। আমরা খুব গরিব, কিন্তু সম্মানের সাথে জীবন কাটাতাম। আমার বাবা অনেক কষ্টে এখানে সেখানে কাজ করে কোনো রকমে আমাদের পেট ভরত। এরপরে আমার বাবা এই কাজ ছেড়ে বাড়িতে একটা ছোট্ট দেখে দোকান খুলে বসলো। আমাদের দোকান বাজারের এক সাইডে ছিল, কিন্তু তারপরেও আমাদের সংসারের চাহিদা পূরণ হয়ে যেত। দোকান খোলার কিছুদিন পরেই প্রতিদিন সন্ধ্যার সময় একটা লোক তার কাছে এসে বসতে লাগলো। সে আমার বাবাকে অদ্ভুত অদ্ভুত ধরনের বুদ্ধি দিত। কখনো বলতো এই কাজ করো, কখনো বলতো ওই কাজ করো। আমার মা বলতো যে পয়সা তো এই লোকটার আছে, কিন্তু জানি না এ কী কাজ করে। এই লোকটাকে পুরো এরিয়াতে কেউই সম্মান করে না, কারোর সাথেই এর বন্ধুত্ব নেই। কিন্তু না জানি কেন আজকাল তোর বাবার পিছনে পড়েছে। তোর বাবাকেও মনে হয় শেষ করেই ছাড়বে। আমি মাকে বললাম, তুমি যখন জানো যে এই রকম লোক, তাহলে তুমি বাবাকে বলো এর সাথে যেন কথাবার্তা না বলে। মা বললেন, তোর বাবা আজ অব্দি আমার কোন কথাটা শুনেছে যে এখন শুনবে? এক জায়গায় আমার সম্বন্ধের কথা চলছিল, কিন্তু তারাও না করে দিলেন। কেননা আমাদের কাছে তাদের দেওয়ার মতো যৌতুক নেই। আর এটা প্রথমবার হয়নি, আমাকে আগেও এক জায়গা থেকে না করে দিয়েছিল। সেই লোকেদের ভুল ধারণা হয়েছিল। তারা ভেবেছিলেন আমার বাবা মা অনেক কিছু দেবে, কিন্তু আমার মা বললেন আমরা বিয়েতে কিছুই দিতে পারবো না। এই কথা শুনে তারা সম্বন্ধ ভেঙে দেয়, আর আজকেও আবার সেটাই হলো। যদিও এইবার আমরা আগেই তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আমরা কিছুই দিতে পারবো না, কিন্তু তারপরেও তারা প্রথমে হ্যাঁ বলে তারপরে আবার যৌতুকের দাবি করতে শুরু করে। আর আজকে এই সম্বন্ধও শেষ হয়ে গেল। আমি খুব অস্বস্তিতে ছিলাম, আর আমার বাবাও। আমার এরকম মনে হতো যে আমার জীবনে কখনোই কোনো কিছু ঠিক হবে না। ব্যাস, যে কোনোভাবে আমার বিয়ে হয়ে যেত, তাতে যার সাথেই হতো আমি নিজের বাড়ির হয়ে যেতাম। তারপরে এই সমাজ আমার বিরুদ্ধে বলা ছেড়ে দিত। আমি কোথাও গেলে লোকেরা প্রশ্ন করতো যে এখন অবধি তোমার বিয়ে হয়নি কেন? এই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার মন চাইতো ব্যাস যেখানেই হোক না কেন আমার বিয়ে হয়ে যাক, যাতে কেউ আমাকে প্রশ্ন করতে না পারে। আমাদের বাড়িতে একটা ছোট্ট ঘর ছিল, যার মধ্যে আমরা সবাই ঘুমাতাম। তার এক সাইডে একটা ছোট্ট ঘর ছিল। ঘরটা এত ছোট ছিল যে তার মধ্যে একটা চৌকিও ঢুকতো না। বাবা সেখানেই দোকান বানিয়ে নিয়েছিল। রাতের বেলা আমি সেখানেই ঘুমিয়ে যেতাম। আমার সবার সাথে এক ঘরে ঘুমাতে ভালো লাগতো না। প্রায় রাতেই আমি নিজের ভাগ্যের জন্য কান্না করতে থাকতাম। এই কারণে একাই ঘুমাতাম। একদিন এই ঘরে বসে আমার বাবা সেই লোকের সাথে কথা বলছিলেন। তার নাম পবন। আজকে আমি তাদের দুজনের কথা শুনছিলাম। সেই লোকটা আমার বাবাকে উল্টাপাল্টা কথা বোঝাচ্ছিল। বাবা যখন বলল যে বন্ধু, আমি খুব টেনশনে আছি। বড় মেয়ের বিয়ে দুইবার ভেঙে গেছে। ওর বিয়ে হয়ে গেলেই বাকিদেরও বিয়ে হবে। কিছুই বুঝতে পারছি না। যৌতুক ছাড়া তো আজকাল বিয়েই হয় না। তিনি বললেন, আরে কেন হবে না? যৌতুক ছাড়াও বিয়ে হয়। এই দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা উল্টে তোকে টাকা পয়সা দেবে। আমার বাবা বললেন, তুই কোন দুনিয়ার কথা বলছিস? আমি তো এরকম কথা কখনোই শুনিনি। তিনি বললেন, তুই শুনিসনি তার মানে এই নয় যে কেউ শোনেনি। কি না হয় এই দুনিয়াতে? আরে তুই খুব বেশি দূরে যাচ্ছিস কেন? তোর বাকি 3 মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিচ্ছি। ওদের বিয়ে এত ভালো জায়গায় দেবো যে তারা নিজেরাই তোর মেয়ের জন্য যৌতুক বানাবে, বরং তোকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্যও করবে, আর বিদায়ের পরেও তোর খেয়াল রাখবে। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তাদের কথা খুব মন দিয়ে শুনছিলাম। জানি না ইনি কী ধরনের কথা বলছেন, কিন্তু এটা তো পরিষ্কার বুঝতে পারছিলাম যে ইনি আমার বাবার মাথা খারাপ করছেন। এরকম কোথায় হয় যে তারা নিজেরাই সমস্ত জিনিস বানাবে আর বিয়ের পরেও মেয়ের বাবাকে টাকা পয়সা দিতে থাকবে? এটা তো হতেই পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ইনি মিথ্যা কথা বলছেন। এদিকে আমার বাবাকে আমি সরল বলবো নাকি বোকা বলবো? যদিও তিনি মেয়েদের বোঝার নিচে এত চেপে গেছেন যে
তাকে যে কেউ বোকা বানাতে পারতো। আমার বাবা বলছিলেন যে আচ্ছা এরকম হয় নাকি, যদি এরকম হয় তাহলে আমি রাজি আছি। তার এই পরামর্শ আমার খুব খারাপ লাগছিল, কিন্তু বাবা তো তার সমস্ত কথাতেই রাজি হয়ে যাচ্ছিল। সেই লোকটা বললেন, এতে শুধু আমার একটাই শর্ত আছে যে তোর নিজের বড় মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিতে হবে। যখন এই কথাটা আমি শুনলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছিল। কিন্তু বাবা যে কথাটা বললেন তাতে তো আমার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ল। বাবা বললেন, তুই যদি আমার এত সাহায্য করিস তাহলে কি আমি তোর বাড়িতে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না? এমনিতেও তোর উপরে আমার খুব ভরসা আছে, তুই তো খুব ভালো মানুষ। বাবার কথা বলার ধরন এত পজিটিভ ছিল যে তিনি এটাও জিজ্ঞেস করলেন না যে কেন আমার মেয়ের বিয়ে দিতে এত সাহায্য করছে, আর তোর ছেলে কি করে। সে পুরো এরিয়াতে ছড়িয়ে রেখেছিল যে তার ছেলে অন্য শহরে কাজ করে, কিন্তু কি কাজ করে এটা কেউই জানে না। পরের দিনই বাবা মাকে এই কথাটা বলে মাকেও রাজি করিয়ে নেয়। আমি বললাম যে আমি বিয়ে করব না। তখন মা বললেন তাদের কোনো যৌতুক চাই না। আমি বললাম, মা আমি বিয়ে করতে চাই না। মা বললেন তারা কোনো জিনিসই চায় না। আমি বললাম, মা আমি ওই বাড়িতে যেতে চাই না। তখন মা বললেন, আরে তোর বিয়ে তো ফ্রিতে হয়ে যাচ্ছে। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার মা তো শুধু যৌতুক নিয়েই খুশি ছিলেন যে তাদের কিছুই দিতে হবে না। আমার ব্যাপারে তো তিনি কিছু ভাবছিলেনই না। এর মানে এটাই যে এখানে কিছু বলা বেকার হবে। আমার মা আমাকে বোঝালেন, তুই যদি একা বোন হতি তাহলে আমরা খুব ভেবেচিন্তে দেখে শুনে তোর সম্বন্ধ করতাম, কিন্তু তুই ভাব তোর পিছনে লাইন লেগে আছে, এখন তুই বল আমরা কি করব। আমি বুঝলাম তাদের মাথায় এই কথাটা বসে গেছে যে বিয়ে ফ্রিতে হচ্ছে, তারা কোনো মতেই এই জিনিসটাকে হাতছাড়া হতে দেবে না। তাই আমি চুপচাপ হয়ে গেলাম আর আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। তারপরে সেটাই হলো যেটা আমার অন্তরাত্মা বারবার আমাকে বলছিল যে নিশ্চয়ই কিছু খারাপ হতে যাচ্ছে। আমাকে যে বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল আর যে ছেলের সাথে দেওয়া হয়েছিল তার গোপন রহস্য প্রথম রাতেই খুলে গেল। যখন ও ঘরের মধ্যে এলো তখন আমি হতবাক হয়ে গেলাম। এখন বুঝতে পারছি ওকে কেন লুকিয়ে রাখা হয়েছিল, কী কারণে ও একবারও আমাদের বাড়িতে আমাকে দেখতে যায়নি, এমনকি ওকে আমার বাবার সাথেও দেখা করানো হয়নি। যখন আমার বর ঘরে এলো তখন তাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ওর ধরন দেখেই এই আইডিয়া হয়ে গেল যে আমার বর নর্মাল না, কোনো না কোনো অসুবিধা অবশ্যই আছে। কেননা সে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছিল। কখনো বলতো তুমি আমার বোন, আবার বলতো না না তুমি আমার বোন না, তুমি আমার বউ। তারপরে আবার বলতো তুমি এখানে কি করছো, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার বউ। ও বারবার এই কথাটা ভুলে যেত যে আমি ওর স্ত্রী আর আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো। হঠাৎ আমাকে বলতে লাগলো চকলেট খাবে। কোন পুরুষ নিজের নববধূকে বাসর রাতে এই কথা বলে? এইরকম কথা তো কেউ মজা করেও বলে না। বিয়ের সময় তো ও খুব শান্তশিষ্টভাবে মাথা নিচু করে বসেছিল, সমস্ত কথাই মেনে নিচ্ছিল। দেখতে তো খুব বুদ্ধিমান আর কড়া মেজাজের মনে হয়েছিল, কিন্তু এখন ওর হাবভাব একদমই বাচ্চাদের মতো মনে হচ্ছে। আমি কিছু কিছু বুঝতে পেরেছি যে কেসটা কী। সকালবেলা আমার শাশুড়ি আমাকে বোঝাচ্ছিলেন যে আমার স্বামীর বুদ্ধিশুদ্ধি একটু কম। তার কথার মানে ছিল তার ছেলে পাগল, কিন্তু এই কথাটাই তিনি একটু ভদ্রভাবে বলছিলেন। আমি আমার শাশুড়িকে বললাম, আপনাকে তো দেখে বুদ্ধিমান বলেই মনে হচ্ছে, কিন্তু আপনার ছেলে যখন পাগল তখন তাকে বিয়ে দিয়ে আমার জীবন কেন নষ্ট করলেন? এতে আমার শাশুড়ি আমাকে একটা অবাস্তব গল্প শোনালেন। তিনি বললেন, তোমার জীবন নষ্ট হয়নি, সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সমস্ত কথা খুলে বলছি। আমার শ্বশুরের কাছে টাকা পয়সার অভাব নেই, তার অনেক সম্পত্তি। যখন সে সেই সম্পত্তি ভাগ করবে তখন যত বেশি বংশধর হবে তখন তত বেশি সম্পত্তি পাবো। এখন আমরা দুই ভাগ পাবো, একটা আমার স্বামীর, একটা আমার ছেলের। কিন্তু যদি আমার ছেলেরও কোনো সন্তান হয় তাহলে আমরা তিন ভাগ পাবো। আর এখন অবধি বাকি ভাইদের কারো সন্তানের বিয়ে হয়নি। তোমাকে কিছুই করতে হবে না, শুধু সন্তান জন্ম দেবে, তারপরেই সব কিছু ঠিক হয়ে যাবে। যখন আমাদের কাছে অনেক টাকা পয়সা আসবে তখন আমরা সবার প্রথমে তোমার স্বামীর চিকিৎসা করাবো। ওর চিকিৎসা তো হবে, কিন্তু আমাদের কাছে এত টাকা পয়সা নেই, ওর চিকিৎসা করাতে লাখ টাকা খরচ হবে। আমি বললাম, আপনাদের এই গল্প আমার চিন্তা ভাবনার বাইরে, আপনারা আমার সাথে ভালো করেননি। আমি ফিরে গিয়ে মা বাবাকে সব কিছু বলে দেব। এই কথা শুনে আমার শাশুড়ি আমাকে তার আর একটা রূপ দেখালেন। তিনি বললেন, খবরদার এখান থেকে যাওয়ার ব্যাপারে ভাববেও না। যদি এখান থেকে যাও তাহলে ভেবে নিও তোমার বোনেরা তোমার সাথেই সারা জীবন বাড়িতে বসে থাকবে, ওদের সম্বন্ধ হবে না। তোমার মা বাবার উপরে কী ঝড় বইবে তখন বুঝতে পারবে। আমার বুক ফেটে কান্না আসছিল। কথা তো তার ঠিকই ছিল। আমি নিজের ঘরে এসে বসে পড়লাম। আমার কপালে কান্নাই লেখা আছে। আমি বাবার বাড়িতেও লুকিয়ে লুকিয়ে কান্না করতাম, এখানেও লুকিয়ে লুকিয়ে কান্না করতে থাকি। আমার স্বামী তো পাগলামুর সেই অবস্থায় ছিল যে ও জানতই না যে আমি ওর স্ত্রী, তাহলে সন্তান কিভাবে হতে পারে?
আমার তো মনে হচ্ছে আমার শাশুড়ি আমাকে মিথ্যা কথা বলছেন, আমি যাতে এখান থেকে না যাই সেই জন্য আমাকে মিথ্যা আশা দিচ্ছেন। কিন্তু আমি সেই সব আশার কোনোটাই বিশ্বাস করিনি। কি গ্যারান্টি আছে যে চিকিৎসা করালে এই লোকটা ঠিক হয়ে যাবে, আর কি গ্যারান্টি আছে যে আমার ছেলেই হবে? আমি অবাক হয়ে যেতাম যে এনার মধ্যে কি একটুও লজ্জা শরম নেই। তিনি আমাকে যে কথাই জিজ্ঞেস করতেন তার কথার উদ্দেশ্য শুধু এটাই হতো যে তুমি আমাকে সন্তানের খুশির খবর কবে শোনাবে। আমি তাকে চিৎকার করে করে বলতে চাইতাম যে আপনার ছেলে জানেই না যে সে কে। নিজের ও চারটা নাম বানিয়ে বসে আছে, আর আপনারা চান যে ও সন্তান জন্ম দেবে। একটা পাগল কি জানে যে ওর নিজের জীবনের সাথে কি করতে হবে। তিনি বলতেন, তুমি খুব বুদ্ধিমান, আর তোমার বুদ্ধিমান হওয়াই যথেষ্ট। যদি তুমি বুদ্ধিমান হও তাহলে সব কিছুই হয়ে যাবে, ওর এর মধ্যে তেমন কোনো কাজ নেই। কিন্তু আমি তাকে কিভাবে বোঝাতাম? আমি তো খুব ফেঁসে গেছি। আমি এই বাড়িতে শুধুমাত্র তার ছেলের চাকরানি হিসাবে আছি। আমি তাদের জন্য খাবার রান্না করে দিতাম। কখনো কখনো তার ছেলে এত বায়না করতো যে আমাকে তার সাথে খেলতেও হতো। এর থেকে বেশি কোনো সম্পর্ক আমাদের দুজনের মধ্যে ছিল না। প্রথম প্রথম আমি আমার মা বাবাকে কিছুই বলিনি, কিন্তু এখন আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে। তাই আমি আমার বাবা মাকে সব কিছু বলে দিলাম। আমি তাদেরকে বললাম, তারা তোমাদের মিথ্যা কথা বলে নিজের পাগল ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। কিন্তু এইটা জেনে আমি অবাক হয়ে গেলাম যে আমার বাবা মা আগে থেকেই এই কথাটা জানতো। তারা বললেন, না মা, ও পাগল নয়, কেউ ওর উপরে জাদু করেছে। ওদের পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা আছে, তাই ওর বাকি কাকারা ওর উপরে জাদু করিয়েছে। ও পাগল নয়, ওর বিয়ে হলেই ও ঠিক হয়ে যাবে, জাদু ভেঙে যাবে, আর তোর স্বামী ভালো হয়ে যাবে। আর দেখ, তারা তোর বোনের জন্য খুব ভালো সম্বন্ধ পাঠিয়েছে, এত ভালো সম্বন্ধ যে তারা কিছুই চায় না। আমি বললাম, মা, এর মানে হলো তোমরা জানতে যে আমার হবু স্বামী পাগল। আমার মা বললেন, কেন তুই নিজের স্বামীকে বারবার পাগল বলছিস? নিজের স্বামীর ব্যাপারে এই রকম কথা বলতে হয় না, ও পাগল না, অসুস্থ। আমি বললাম, হ্যাঁ, ও মানসিকভাবে অসুস্থ, আর মানসিক অসুস্থ লোকেদের কি বলা হয় সেটা তো তোমরা জানতেই না। আমার মা বললেন যে না, ও মানসিক অসুস্থ নয়, এর উপরে জাদু করা আছে, সব কিছুই ঠিক হয়ে যাবে। তুই নিজের বোনের ব্যাপারে ভেবে দেখ, কত ভালো সম্বন্ধ এসেছে ওর। আমি বললাম, তোমরা কিভাবে অন্য সন্তানদের জন্য এক সন্তানের বলি দিতে পারো? আমি আমার মায়ের কাছে কান্না করতে করতে এই প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমার মায়ের মুখে কোনো রকম পরিবর্তন দেখতে পেলাম না। তিনি তো শুধু আমার বোনের আসা সম্বন্ধ আর ছেলের বাড়ির পাঠানো কিছু জিনিস নিয়ে বসে আমাকে দেখাচ্ছিলেন। আমিও বুঝে গেছি যে তারা যখন নিজেরাই আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছেন, তখন তারা কিভাবে আমার দিকে সাহায্যের হাত বাড়াবেন। তাই আমি চুপ হয়ে গেলাম আর বললাম, হ্যাঁ, বোনের জন্য খুব ভালো সম্বন্ধ এসেছে, ভগবান ওকে খুশি রাখুক। শুধু একটা জিনিসের দিকে খেয়াল রেখো, ওর হবু স্বামী যেন পাগল না হয়। আমি শুধু এটুকুই বলেছিলাম। আমার মা আমার দিকে এমনভাবে তাকালেন যে না জানি আমি কি এমন খারাপ কথা মুখ থেকে বের করে দিয়েছি। মা বললেন, তুই তোর বোনকে দেখে জ্বলছিস? আমি বললাম, আমি কে হই যে কারো উপরে জ্বলবো? আমার তো সমস্ত স্বপ্নই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার জীবনে আর কি বাকি আছে? তাই ভগবানের কাছে প্রার্থনা করেই তিনি যেন আমাকে মৃত্যু দিয়ে দেন। এখন আমার মায়ের কিছুটা আফসোস হচ্ছিল। তিনি আমার মাথার দিকে হাত বাড়ালেন, কিন্তু আমি তার হাত ঝটকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলাম। আমি চাইতাম না যে সে আমার মাথার উপরে হাত রাখুক আর আমাকে মিথ্যা সান্ত্বনা দিক। কয়েকদিন পরে আমার শ্বশুর শাশুড়ি নিজেদের মধ্যে অদ্ভুত কথা বলছিলেন। তারা বললেন, উইল হতে আর বেশি দেরি নেই, কিন্তু আমাদের কাছে এখনও কোনো সন্তান নেই, এখন আমাদের কিছু একটা করতেই হবে। পরের দিনই তারা আমার স্বামীকে দিয়ে একটা ডিভোর্স পেপারে ওর আঙুলের ছাপ নিয়ে নিল। আমি অবাক হয়ে গেলাম যে তারা এটা কি করলো, নিজের ছেলের কাছ থেকে আমাকে ডিভোর্স করিয়ে দিল। আমি খুব বেশি দুঃখে ছিলাম না, কেননা আমি এই পাগলের সাথে জীবন কাটাতে চাইতাম না। কিন্তু তারা এই সব কিছু কেন করলেন? আমার শাশুড়ি বলছিলেন, সমস্ত ট্রিক্স লাগাতে হবে, কেননা সম্পত্তির মামলা। কালকে যাতে কেউ কিছু না বলতে পারে, এই কারণে এই নকল ডিভোর্স করানোর দরকার ছিল। আমি তাদের কাজ কারবার আর কথা কিছুই বুঝতে পারছিলাম না। তারা দুজন স্বামী স্ত্রী কী প্ল্যান করছিলেন, কি করতে চাইছিলেন, কিছুই জানতাম না। এই লোকেরা সম্পত্তির নেশায় পাগল হয়ে গেছিল, সম্পত্তির জন্য সব কিছুই করতে পারে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এরা কি করতে চাইছে। কিছুদিন পরেই আমার শ্বশুর বললেন, এখন আমি একে বিয়ে করব আর এর পেটে বাচ্চা হবে। তখন আমরা সবাইকে বলবো এটা আমার ছেলের সন্তান। একমাত্র এভাবেই আমরা সম্পত্তিতে 3 ভাগ পাবো। এ কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। আমি বললাম, শ্বশুরের সাথে বিয়ে কোনো মতেই হতে পারে না, এটা আপনারা কেমন কথা বলছেন? আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে তারা আমাকে ঘরের মধ্যে আটকে রাখলেন। এখন এরা আমার শ্বশুরের সাথে আমার বিয়ে দিতে চায়, আর এসবে আমার শাশুড়িও মিলিত ছিল। আমার শাশুড়ি বললেন, এটা সামান্য সম্পত্তি না, অনেক সম্পত্তি, এরকম সুযোগ কেউই হাত থেকে যেতে দেবে না। আমি বললাম, আমি আপনাকে মা বলি,
আর আপনি আমাকে সতীন বানাতে চাইছেন? তিনি বললেন, আমি এসব কিছুই জানি না, আমার তো শুধু সম্পত্তি চাই, আর এর জন্য আমি সব কিছু করতে পারি। আমি বললাম, আপনি কি জঘন্য মানসিকতার মানুষ! এই কারণেই ভগবান আপনাকে পাগল সন্তান দিয়েছে, কেননা আপনি এটারই যোগ্য। আমি একথা বলার সাথে সাথে আমার শাশুড়ি আমার মুখের উপরে থাপ্পড় মেরে দিলেন। আমি সেখান থেকে পালিয়ে যেতে চাইতাম, কিন্তু তারা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছেন আর জোর জবরদস্তি আমার টিপছাপ নিয়ে নিলেন, সেটাও তখন যখন আমি অজ্ঞান হয়েছিলাম। এরপরে তারা পুরো অধিকার পেয়ে গেলেন যে আমার সাথে এই অত্যাচার করতে পারে। নিজের বাবা মায়ের ব্যবহার আমি দেখে নিয়েছি, তাই তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে চাই না, কেননা তারা কখনোই আমাকে সাহায্য করবে না। আমি জানতে পেরেছিলাম যে আমার ছোটো বোনের সম্বন্ধও আসছে আজকাল। ঘটকের আসা যাওয়া লেগেই ছিল আমাদের বাড়িতে, আর আমার বাবা মা আমার শ্বশুরের সামনে লেজ নাড়তে থাকতেন। এই অবস্থায় যদি আমার সমস্যা সামনে আসে, তাহলে হয়তো তারা সাহায্য করার বদলে এটাই বলে দিত যে এই মেয়েটা কে, একে আমরা চিনি না। কেননা আমার কারণে তারা ছোটো বোনের সম্বন্ধ খারাপ করতে চাইতো না, কেননা ও অনেক বড় বাড়িতে যাচ্ছিল। তাই আমি চুপচাপ থাকলাম, কারণ আমার কাছে কোনো রাস্তাই বেঁচে নেই। কথা শুধু এটুকুই ছিল না, এখন আমার শ্বশুর একটা সমস্যার মতো আমার মাথার উপরে চেপে থাকতো। যদিও সে আমার এখনকার স্বামী, কিন্তু আমার মুখ থেকে তার জন্য এই শব্দই বেরোতো। আমি একবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাকে বাঁচিয়ে নেওয়া হয়, এবং এই জিনিসটা নিয়ে আমাকে মারাও হয়েছিল যে তুই আত্মহত্যা করতে চাস, তোর সাথে আমাদের এত বড় উদ্দেশ্য জড়িয়ে আছে। ওস তো আমার সেই দিন উড়ে গেছিল যেদিন আমি জানতে পারলাম যে আমি মা হতে যাচ্ছি। আমার জন্য এটা খুশির দিন ছিল না, আমার মধ্যে এতটুকু খুশিও ছিল না যে কমপক্ষে সন্তান তো আমার হবে। আমার এরকম মনে হচ্ছিল যে আমার জীবনে কখনোই কোনো কিছু ভালো হবে না। যখন এই বাচ্চা হতে যাচ্ছিল, তখনও আমি নিজেকে আরেকবার মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আবারও আমি অসফল হলাম। হয়তো মৃত্যু আমাকে নিজের কাছে নিতে চাইতো না, সেও আমার উপরে বিরক্ত হয়ে গেছিল। এই বাড়িতে সবচেয়ে বেশি অবাক আমার শাশুড়ির উপরে হতো। সে নিজের ছেলে পাগল জেনেও আমার সাথে তার বিয়ে করিয়ে দিয়েছে, এরপরে আবার সম্পত্তির লোভে নিজের স্বামীর সাথেও আমার বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমার মনে হতে লাগলো যে আমি যদি মরে যাই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মৃত্যুই আমার কাছে সমস্ত সমস্যার সমাধান মনে হতো, কিন্তু সেটাও আমার ভাগ্যে আসতে চাইতো না। এখন এরা সবসময় আমার উপরে নজর রাখতো। এখন তো আমার শাশুড়ি আমাকে আমার পুরনো স্বামীর কাছেও যেতে দিত না, যাতে ও কোনো জিনিস উঠিয়ে আমার উপরে না মারতে পারে আর বাচ্চার কোনো ক্ষতি না হয়ে যায়। যদিও আমি চাইতাম এরকমই কিছু হয়ে যাক। আমার মা বাবা যখন জানতে পারল যে আমি মা হতে যাচ্ছি, তখন তারা খুব খুশি হলেন। আমাকে আমার শাশুড়ি বারবার বলতো যে ডাক্তারের কাছে চলো, যাতে জানতে পারি বাচ্চা কেমন আছে। আমি বলতাম আমার জানার কোনো দরকার নেই যে বাচ্চা কীরকম আছে, ঠিকই হবে। আমি একবারও ডাক্তারের কাছে যাইনি, না তো আমি কোনো আলট্রাসাউন্ড করিয়েছি, না তো কোনো ওষুধ খেয়েছি। কিন্তু আমি অবাক এই জিনিসটা নিয়েছিলাম যে আমার কোনো অসুবিধা হচ্ছিল না, সব কিছুই ঠিকঠাক চলছিল। তারপরে সেই দিন এসেই গেল যখন আমার সন্তান হওয়ার সময় হলো। ব্যথা শুরু হয়ে গেল, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। লেডি ডাক্তার আমাকে ভিতরে নিয়ে গেলেন। যখন আমার বাচ্চা এই দুনিয়াতে এলো, তখন আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইনি, বরং ডাক্তারের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিলাম। সে খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল আর বলছিল যে এই মেয়েটা মানুষ নয়, নিশ্চয়ই কোনো ডাইনি, এ নিশ্চয়ই এমন কোনো পাপ করেছে যার শাস্তি ভগবান একে দিয়েছে। একে নিয়ে যাও এখান থেকে, এর বাচ্চাকেও নিয়ে যাও। এই ডাক্তার খুব শান্ত স্বভাবের মানুষ, তিনি খুব ভদ্রভাবে কথা বলেন। যখন তিনি এই রকম পাগলের মতো চিৎকার করছেন, তখন নিশ্চয়ই ব্যাপারটা গম্ভীর। কিন্তু আমি সেখানে একই রকমভাবে পড়ে রইলাম, যেন আমার মধ্যে কোনো আত্মাই বেঁচে নেই। কেননা আমার আইডিয়া হয়ে গেছে যে আমার সাথে কি হয়েছে। সেখানে দাঁড়ানো বাকি নার্স এবং মহিলারা সবাই আমাকে বলছিল যে তুমি কিছু বলছো না কেন, এই সব কিছু কীভাবে হলো। এদের সবার এটাই স্থির বিশ্বাস ছিল যে আমি কোনো না কোনো পাপ অবশ্যই করেছি। যখন বাচ্চা আমার শ্বশুরকে দেখানো হলো, তখন তার হার্ট অ্যাটাক এসে যায়। সে সেখানেই বুকের উপরে হাত রেখে মাটিতে বসে পড়ল, আর আমার শাশুড়ি পাগলের মতো চিৎকার করতে লাগলেন। বাচ্চা এই দুনিয়াতে ছিল না, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। ও ছেলেই ছিল, কিন্তু এমন ছিল যে যে ওকে দেখতো সেই হতবাক হয়ে যেত। হয়তো ওর জন্য এই দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো ছিল, কেননা যাকে এক নজরও লোকেরা দেখতে পারতো না, সে কিভাবে জীবন কাটাতো। যখন আমাকে বলা হলো যে তোমার বাচ্চার অন্তিম সংস্কার করা হয়ে গেছে, তখন আমি হাউমাউ করে কাঁদতে শুরু করেছিলাম। আমার ভিতরে জমে থাকা সমস্ত দুঃখ বাইরে এসে গেল, আর আমি ডাক্তারকে সব কিছু বলে দিলাম। ডাক্তার আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। এরপরে আমার শ্বশুর শাশুড়ি যখন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলেন, তখন ডাক্তার তাদেরকে নিষেধ করে দিলেন আর বললেন এই মেয়ে কোনো মতেই এখান থেকে যাবে না। তিনি ওম্যান ওয়েলফেয়ারের লোকেদের ডেকে নিলেন, আর তারা আমার কেস নিজেদের হাতে নিয়ে নিল। তারা বলল এই মেয়ে এখান থেকে যাবে, সেটাও আমাদের সঙ্গে, কেননা এর সাথে খুব অন্যায় করা হয়েছে।
মেয়েকে অজ্ঞান করে ওর টিপছাপ নেওয়া হয়েছে, আর এর সাথে ভয়ানক অত্যাচার করা হয়েছে। আমার বাবা মাকেও ডেকে নেওয়া হয়েছিল, তারাও সমস্ত ঘটনা জানতো না। তারা কান্না করছিল আর আফসোস করছিল, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন কোনো পাথরের মূর্তি। সমস্ত মামলা নিষ্পত্তি হলো। এখন না আমার শ্বশুরের সাথে আর না আমার আগের স্বামীর সাথে কোনো সম্পর্ক ছিল। আমি সেই ওয়েলফেয়ারেই থাকি, আর আজকে এই জিনিসটা 1.5 বছর হয়ে গেছে। এখন বাস কোনোরকমভাবে নিজের জীবন কাটাচ্ছি। আমার এই কাহিনী আমার থেকে এখানে আসা একজন রিপোর্টার শোনেন। তিনি আমাকে বলেন যে, তুমি আমাকে নিজের কাহিনী বলো, যাতে আমি তোমার কাহিনী লোকেদের কাছে পৌঁছাতে পারি, আর তারা জানতে পারে যে এই দুনিয়াতে কেমন কেমন ভয়ানক লোক থাকে। আমার জীবনে তো এখন কোনো উদ্দেশ্যই নেই, কিন্তু এখানে আপনাদের কাছেও আমার একটা প্রশ্ন আছে যে, কোনো মহিলার সাথে শুধুমাত্র নিজের স্বার্থে এত বড় অত্যাচার করা কি ঠিক? মা বাবা নিজেদের লাভ দেখে নিয়েছিল, শাশুড়ি শ্বশুরও নিজেদের লাভ দেখে নিয়েছিল। আমার ব্যাপারে কেউ কখনো ভাবেইনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।